আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। সবাই অনেক উজ্জীবিত। আমার বক্তব্যের টপিক হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ। এটা হয়তো একটু গরম বক্তব্য হবে না, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমরা সবসময় কাঠামোগত ইসলাম বিদ্বেষের কথা বলি, আমাদের লেখায়, বক্তব্যে অনেক সময় এই টার্মটা আপনারা শুনতে পান, তাই না? এই ইন্তেফাদা বাংলাদেশ হওয়ার আগে আমাদের একটা সংগঠন ছিল ইনসান, সেটারও আত্মপ্রকাশমূলক অনুষ্ঠানের যে সেমিনারটা ছিল সেটার টপিক ছিল কাঠামোগত ইসলাম বিদ্বেষ। আসলে কাঠামোগত ইসলাম বিদ্বেষ কি, এটা নিয়ে আমরা কেন এত কথা বলি? ইসলাম বিদ্বেষ যখন একটা সিস্টেমের অংশ হয়ে যায়, সেটাই হচ্ছে কাঠামোগত ইসলাম বিদ্বেষ। এই যে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, এটা কেন্দ্রবিন্দুতে আছে ইসলাম বিদ্বেষ। এই সেকুলার বিশ্ব ব্যবস্থাকে কাউন্টার করতে পারে একমাত্র ইসলাম, যার কারণে সেকুলার সিস্টেম অবিকৃত ইসলামকে, আদি ইসলামকে, প্রকৃত ইসলামকে কখনোই টলারেট করবে না, প্রকৃত ইসলামের সাথে কখনোই সহাবস্থান করবে না, তাই না? এই ইসলাম বিদ্বেষ যেটা কাঠামোগত, সেটা কোনো দলের উপর ডিপেন্ড করবে না। বাংলাদেশে ইসলাম বিদ্বেষ আছে না? হাসিনার সময় ছিল না? আওয়ামী লীগের সময় ছিল, তাই না? এখন কি আছে নাকি নাই? আছে। তাহলে আওয়ামী লীগ চলে গেছে, এখন ইন্টারিম আছে, কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে। কালকে হয়তো ইন্টারিম থাকবে না, অন্য কোনো দল আসবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা থাকবে ততক্ষণ পর্যন্ত কাঠামোগত ইসলাম বিদ্বেষ থাকবে। এটা কোনো দল নির্ভর না। যদি কোনো ইসলামিক দল এই বিদ্যমান সিস্টেমে ক্ষমতায় আসে, তারা এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ দূর করতে পারবে না। আমি উদাহরণ দিচ্ছি, এটা দল নির্ভর নয়, এটা ব্যক্তি নির্ভর নয়। বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো নিকৃষ্ট মানুষ আর হয় না, হয়? তো এই যে হাসিনা, তার পতন, সেখানে ইসলামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না? তো হাসিনা বিহীন যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কি ইসলাম বিদ্বেষ থাকার কথা ছিল? কিন্তু আছে কিনা? কাজেই এটা ব্যক্তির উপরও ডিপেন্ড করে না, তাই না? গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ কিভাবে আছে সে আলোচনা আমরা একটু করি। হাসিনার সময় আমরা অনেকগুলো টার্ম শুনছি: চরমপন্থী, উগ্রবাদী, জঙ্গি, রাজাকার। এই টার্মগুলো দিয়ে মুসলমানদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে না? এখন তো আর এই টার্মগুলো নাই, আছে? আছে। আমরা তারেক রহমান, মির্জা ফখরুল, এই গত কিছুদিন রিসেন্টলি মৌলবাদ নিয়ে নানা বক্তব্য দিচ্ছে না? দিচ্ছে। দক্ষিণপন্থী রাজনীতির উত্থান নিয়ে কথা উঠছে না? উঠছে। এই মৌলবাদকে দমন করার একটা অভিপ্রায়ও তারা ব্যক্ত করছে, যে মৌলবাদ দমন করতে হবে, তাই না? তো এই মৌলবাদ মানে কি, এই উগ্রবাদ মানে কি? তারা যে কথাটা বলছে, এটা তারা কাদেরকে উদ্দেশ্য করে বলছে? এর মধ্যে অরাজনৈতিক ইসলামপন্থী আছে, এর মধ্যে রাজনৈতিক ইসলামপন্থীরাও কিন্তু আছে, তাই না? তারা যে মৌলবাদী বলে, তারা কি জামাত শিবিরকে ইন্ডিকেট করে না? শুধু কি আমাদের করে? না, তারা হোল ইসলামপন্থী, রাজনৈতিক ইসলামপন্থী, অরাজনৈতিক ইসলামপন্থী, তৌহিদি জনতার পুরো ঘটনাটাকেই তারা মিন করে। সমস্যা হচ্ছে এই বাংলাদেশের ইসলাম বিদ্বেষটা মাল্টি লেয়ার। ধরেন সেকুলার যে দলগুলো আছে, বামপন্থীরা, তারা পুরো ইসলামিক ঘটনাটাকে এক করে দেখে। আবার এই দেখাটা কেন? কারণ এই দেখাটা হচ্ছে এই যে সেকুলার সিস্টেম, এই সিস্টেমের কাছে একটা মৌলবাদের জুজু বাঁচায় রাখতে হয়।
এই সিস্টেমটা ফাংশন করে মৌলবাদের জুজুর উপরে, এবং তাদের কারো কাছে বুঝাইতে হয় যে এই দেশে মৌলবাদ আছে, এদেরকে দমন করার জন্য আমাদের দরকার। এটা কারা, কাদেরকে তারা বুঝাইতে চায় আপনারা জানেন, তাই না? জানেন না? জানেন। এখন ইসলামপন্থী যে রাজনৈতিক দল, তার কিছু কিছু মানুষ, কিছু কিছু দল আছে যারা অরাজনৈতিক ইসলামপন্থীদেরকে উগ্রবাদী, চরমপন্থী বলে, বলে না? কেন বলে? তারা এই সিস্টেমের কাছে ভালো হতে চায়, যে আমরা উগ্রবাদী না, ওরা উগ্রবাদী, তাই না? তার মানে এই সিস্টেম যতক্ষণ টিকে আছে ততক্ষণ ইসলামপন্থীদের একটা ঘরানাকে তারা চরমপন্থী হিসেবে মার্ক করেই রাখবে। আজকে যদি অরাজনৈতিক ইসলামপন্থীরা না থাকে, ওরা রাজনৈতিক ইসলামপন্থীদেরই মৌলবাদী বানাবে, তাদেরকেই চরমপন্থী বানাবে। কিন্তু একটা চরমপন্থী ভার্সন এই সিস্টেমের কাছে থাকবেই। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই জঙ্গিবাদের যুদ্ধ আবার ফিরে আসছে। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, আমাদের ভাইদেরকে যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যারা এদেশে প্রকাশ্যে ইসলামের কথা বলে, যারা শরিয়াতের কথা বলে, যারা অবিকৃত ইসলামের কথা বলে, তাদের নামে জঙ্গিবাদের মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা জঙ্গিবাদের মামলা। এই জঙ্গিবাদের মামলা দেওয়া হচ্ছে কাদেরকে খুশি করার জন্য? আমেরিকান রাষ্ট্রদূত আসলো, এসে বলল জঙ্গিবাদের বিষয়টাকে এতটা অবহেলা করা যাবে না, এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপরে আমরা দেখলাম এটিইউ থেকে আমাদের ভাইদের নামে মিথ্যা জঙ্গি নাটক সাজানো হলো। আমরা কি বুঝি না কাদের খুশি করার জন্য এগুলো করা হচ্ছে? আফসোসের বিষয়, আমরা দেখেছি যখন রাখাল রাহা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যখন শাতিমরা নবীজিকে নিয়ে কটূক্তি করে, আমাদের মামলা নেওয়া হয় না। রাখাল রাহার বিরুদ্ধে মামলা করার জন্য আমাদের ভাইদের জুতার তলা ক্ষয় হয়ে গেছে। কয়েকবার এই কোর্ট, থানা থেকে হাইকোর্ট আমাদের দেখাইছে। তো রাখাল রাহার বিরুদ্ধে মামলা দিতে এত পরিশ্রম করতে হয়েছে, কিন্তু সেই মামলা কোর্টে ওঠার আগেই খারিজ হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সেগুলো সরানোর কোনো গরজ রাষ্ট্রের নাই। আমরা দেখছি নতুন করে এই ইস্যুটা ঘোলা করা হচ্ছে। কিছুদিন আগে বাংলা আউটলুকের একটা নিউজ হয়েছে, সেখানে বলা হচ্ছে মার্কিন দূতাবাসের কিছু কর্মচারীদের অপহরণ করে হত্যার পরিকল্পনা ছিল কিছু মানুষের। সেই নিউজের শেষ দিকে আবার আসিফ আদনান, জাকারিয়া, আবরার এদের নাম। উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা জিনিসকে জিয়ায় রাখা হচ্ছে। ইন্টারিমের এই তামাশা আমরা বুঝি, যখন পরিস্থিতি ঘোলা হবে এগুলো নিয়ে টান দেওয়া হবে। কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কি এটা হতে দিব? আমরা কি আমাদের ভাইদের ছেড়ে দিব? আমরা তাদের পাশে থাকবো, এবং যার বিরুদ্ধে এরকম মিথ্যা হয়রানিমূলক মামলা হবে আমরা সরব থাকবো, আমরা তাদের পাশে থাকবো। এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কাউকে আর হয়রানিমূলক মিথ্যা মামলার ভিকটিম হতে দেব না, ইনশাল্লাহ। দেখেন, জুলাইতে কি ইসলাম ছিল না? জুলাইতে কি মুসলমানদের, ইসলামপন্থীদের রক্ত এবং আত্মত্যাগ ছিল না? জুলাইতে আমি দেখি যে শাহাদাতের তামান্না জুলাইয়ের একটা স্পিরিট ছিল। যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানেও না, তারা পর্যন্ত মরলে তো শহীদ হবে, এরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে ছিল। ছিল কি ছিল না? তো যে জুলাইতে ইসলাম ছিল, কিন্তু জুলাইয়ের পরবর্তী যে জুলাই ঘোষণাপত্র, সেখানে ইসলাম কোথায়? জুলাইতে ইসলাম ছিল, জুলাইতে ইসলাম প্রেরণা হিসাবে ছিল, কিন্তু ঘোষণাপত্রের কোথাও ইসলাম নাই, ঘোষণাপত্রের শাপলা নাই, ঘোষণাপত্রে পিলখানা নাই। আমরা দেখছি খুব কৌশলে জনপরিষদ থেকে ইসলামকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চলছে কিনা? আমরা দেখছি বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হচ্ছে। সেই সংস্কার কমিশনগুলোতে ইসলামকে সিস্টেমেটিক্যালি ভাবে মাইনাস করা হচ্ছে। শব্দের মার পেছে LGBTQ এজেন্ডা ঢুকানো হচ্ছে।
রাখাল রাহার বিরুদ্ধে যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট 28 এবং 31 ধারা, এই সংস্কার কমিশন সেই ধারাগুলোকে বাতিল করে দিয়েছে, যাতে আর কোনোদিন এই বাংলার জমিনে স্বাধীনদের বিচার করার আর বৈধ পন্থা না থাকে। এটাই হচ্ছে সংস্কার কমিশনগুলোর কাজ। আমরা দেখছি এই সংস্কার কমিশনগুলো বিভিন্নভাবে ইসলামকে ডিমোনাইজ করছে। নারী কমিশনের কথা আপনারা দেখছেন না? এখানে নানাভাবে ইসলামের বিরোধী এজেন্ডা ঢুকে গেছে। আমরা দেখছি যে সম্পত্তিতে কোরআন অনুযায়ী যে ভাগ, সেই ভাগ তারা মানতে চায় না। তারা পতিতাদেরকে যৌনকর্মীর মানে শ্রমিকের মর্যাদা দিতে চায়। তারা বলছে শরীর যার চয়েস তার, কিন্তু এই শরীর কার? আল্লাহ দেয়া, তাই না? এখানে আল্লাহর বিধান চলবে, মানুষের চয়েস না। অথচ দেখেন এই যে বস্তা পচা সংস্কার, ডক্টর ইউনূস কি বলছে? ডক্টর ইউনূস বলছে যে এই সংস্কারটা খুব ভালো হয়েছে নারী কমিশনের। তিনি বলছেন যে এটাকে বই বানায় বিলি করা দরকার, তাই না? আমরা দেখছি পশ্চিমের দালালি করতে ডক্টর ইউনূস সরকার, ইন্টারিম সরকার খুবই উদ্গ্রীব। জাতিসংঘের কমিশন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কান্ট্রি অফিস, এটা কি কেউ চাইছে? এই ভূখণ্ডের কোনো মানুষ চাইছে? কোন রাজনৈতিক দল চাইছে? তারপরেও ডক্টর ইউনূসের সরকার সেটাকে বাই হুক আর বাই ক্রুক আনছে। এবং শুধু এটাই না, আমাদের প্রতিবাদ, রাজপথ কর্মসূচি কোনো কিছুকে আমলে না নিয়েই এই কার্যালয় তারা খুলছে, তাই না? আপনারা দেখছেন। এবং প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ আছে, সেখান থেকে রীতিমতো অ্যাক্টিভিজম করা হয়েছে। হেফাজতের ওলামা ইকরামকে ডেকে নিয়ে সেটা ছবি দিয়ে এমন একটা মেসেজ দেওয়া হয়েছে যেন সবকিছু তারা ম্যানেজ করে ফেলছে। তো এই যে অ্যাক্টিভিজম, এই যে মরিয়া ভাব, আমেরিকার পারপাস সাফ করতে যে মরিয়া ভাব, সেটা এই দেশের মানুষের সেবা করতে এই মরিয়া ভাবকে আমরা দেখি নাই। বন্দরের ইস্যু যখন আসলো, তখন যারা বিরোধিতা করছে, প্রধান উপদেষ্টার পেজ থেকে বলা হলো তাদেরকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কখনো এরকম শক্ত শব্দ আপনারা ব্যবহার করতে দেখছেন যে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে? আপনারা দেখেন নাই। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যখন আসছে, তখন প্রধান উপদেষ্টা কি বলছে? যদি সব রাজনৈতিক দল ঐক্যমত হয় তাহলে নিষিদ্ধ হবে, তাই না? বল কোথায় ঠেলে দিচ্ছে? রাজনৈতিক দলের উপর বল ঠেলে দিচ্ছে, জনগণের উপর। কিন্তু যখন আমেরিকার পারপাস সাফ করার বিষয় আসতেছে, তখন আর কারো লাগতেছে না। তিনি নিজেই এনাফ, ইন্টারিম সরকার নিজেই ডিসিশন নিচ্ছে, কারোর সাথে আলোচনা করার দরকার হচ্ছে না। মানবাধিকার কার্যালয়ের মতো ইস্যু কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হয়নি, ইন্টারিম নিজেই ডিসিশন নিচ্ছে। বন্দরের মতো ইস্যু কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হয়নি, জনগণের মতামতকে মূল্যায়ন করা হয়নি, ইন্টারিম নিজেই সেই ডিসিশন নিচ্ছে। দেখেন এই যে ইন্টারিম, তাদের এত নারী কমিশনের রিপোর্ট নিয়ে এত উচ্ছ্বসিত তারা, কিন্তু আসলেই কি নারীদের তারা এরকম মূল্যায়ন করে? এই যে নারী কমিশন, এখানে গ্রাম বাংলার আপামর যে নারী সমাজ, তাদের প্রতিনিধিত্ব কোথায়? মধ্যবিত্ত বাঙালির যে নারী, তার প্রতিনিধিত্ব এখানে কোথায়? নাই। তারপরেও ডক্টর ইউনূস এটাকে বই বানায় বিলি করতে চান। কেন চান? কারণ এটা পশ্চিমা আইডিওলজির সাথে যায়, তাই না? যে সেকুলার সিস্টেম, সেটার সাথে এটা অ্যালাইন করে। দেখেন আমরা দেখছি যে গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেখানে বোরকা, নেকাব এগুলো নিয়ে হেনস্থার শিকার হয়েছে কিনা আমাদের বোনেরা? আমি শুধু আমার ফেসবুক টাইম লাইনে স্ক্রল করলাম, বেশ কয়েকটা ঘটনা যেখানে আমরা প্রতিবাদী করছি। গণঅভ্যুত্থানের পরে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের একটা মেয়েকে নেকাব করার জন্য পরীক্ষার হল থেকে মানে মুখ খুলতে চায়নি, এই জন্য তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এই ঘটনা আমাদের সামনে ঘটছে কিনা? এর বিচার করার জন্য আমাদের রাস্তায় নামতে হয়েছে কিনা? তাহলে তারা যদি নারী অধিকারের কথা বলে, হিজাবি নারী, নেকাবি নারী, তারা কি নারী না? তাদের অধিকার কি প্রতিষ্ঠা করতে হবে না?
ইন্টারিমের একটা অনীহা কেন সেখানে? এরপরে আমরা দেখছি যে নারায়ণগঞ্জের অগ্রণী স্কুলে একজন ম্যাডাম ছিল, তিনি নেকাব করতেন। তার প্রধান শিক্ষক, তিনি একজন হিন্দু, এই নেকাব করতে বাধা দিয়েছেন। সেই বিচার পাওয়ার জন্য ওই আমাদের সেই বোনকে রাস্তায় নামতে হচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বোনদেরকে নেকাব পরার জন্য, পর্দা করার জন্য রাস্তায় নামতে হয়। এর চেয়ে লজ্জার বিষয় ভাই হিসাবে আমাদের জন্য আর কি থাকতে পারে? আপনারা দেখছেন ভিকারুন্নেসা নূনের ঘটনা তো আমাদের চোখের সামনে। এখন রাষ্ট্র কি করছে তাদের জন্য? ইভেন মিডিয়া, যারা সেকুলার কোনো নারী কোনো কটূক্তির শিকার হলে তারা মানে কান্নাকাটি শুরু করে দেয়, কান্নাকাটি রোল পড়ে যায়। আমাদের এই যে বোনেরা নেকাব নিয়ে হেনস্থার শিকার হয়, এটা নিয়ে মিডিয়া পাড়ায় কোনো উচ্চবাচ্য আছে? নাই, না নাই, ঠিক না, আছে। কিন্তু তারা কি বলে? তারা বলে বোরকা কি বাঙালির সংস্কৃতি? এই টকশোতে দেখছেন না? তারা প্রশ্ন করছে বোরকা কি বাঙালির সংস্কৃতি? যে বোরকা পরার কারণে নারীরা হেনস্থার শিকার হচ্ছে, সেই নারীদের পাশে না দাঁড়িয়ে তারা জিজ্ঞাসা করছে বোরকা কি বাঙালির সংস্কৃতি। তার মানে তারা এই যে অপদস্থ হয়, এই যে হেনস্থ হওয়ার শিকার হচ্ছে নারীরা, সেই তার সম্মতি উৎপাদন করছে এই মিডিয়া। তারা প্যান্ট শার্ট পরে উপস্থাপনা করে। তাদেরকে কেউ প্রশ্ন করে না যে প্যান্ট শার্ট কোন দেশের সংস্কৃতি? প্যান্ট শার্ট কি বাঙালির সংস্কৃতি? তারা কি কোনো হিন্দুকে প্রশ্ন করতে পারবে যে শাঁখা সিঁদুর কি কলকাতার সংস্কৃতি? তারা কি কোনো হিন্দুকে এই প্রশ্ন করতে পারবে? পারবে না। কিন্তু মুসলমানদের ঠিকই তারা প্রশ্ন করবে বোরকা কি বাঙালির সংস্কৃতি? এটাই হচ্ছে কাঠামোগত ইসলাম বিদ্বেষ। যে ইসলাম এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ইটের মতো গাঁথা আছে। এই ইসলাম বিদ্বেষ শুধু রেজিম চেঞ্জ হলেই চেঞ্জ হবে না। এই ইসলাম বিদ্বেষ ভালো মানুষ ক্ষমতায় গেলেই চেঞ্জ হবে না। এই সিস্টেমকে ভেঙে দিতে হবে। এই সিস্টেম গুড়িয়ে দিয়ে নতুন সিস্টেম গড়ে তুলতে হবে, যে সিস্টেমের বুনিয়াদ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলেই একমাত্র ইসলাম বিদ্বেষ দূর হবে। দেখেন, আমরা শুধু ডিফেন্সিভ খেলতে চাই। ওরা প্রশ্ন করে যে বোরকা কি বাঙালির সংস্কৃতি, তো আমরা উত্তর দিতে চাই, কিন্তু উত্তর দিলে হবে না, অ্যাটাকিং খেলতে হবে, কাউন্টার অ্যাটাক। পাল্টা প্রশ্ন করতে হবে, তোমার প্যান্ট শার্ট কিভাবে বাঙালির সংস্কৃতি হলো? তুমি প্যান্ট শার্ট পরে কিভাবে বাঙালি থাকলে? তাহলে আমি যদি বোরকা পরে বাঙালি না থাকতে পারি, তুমি প্যান্ট শার্ট পরে কিভাবে বাঙালি থাকতে পারতেছো? তাই না? সমস্যা হচ্ছে আমরা সবসময় নতজানু আচরণ করি। দেখেন, এই যে রিসেন্ট ঘটনা, একজন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট সরোয়ার ভাইদের হত্যার হুমকি দিল, প্রকাশ্যে হত্যার হুমকি দিল, তাদের কর্তৃত্ব মস্তক নিয়ে ফুটবল খেলার ঘোষণা দিল, তাই না? এই যে বাম পাড়া এলজিবিটিকিউ কমিউনিটি, সেকুলাররা, এরা কি এই ঘটনা নিন্দা জানাইছে? জানায়নি। বরঞ্চ তারা তাকে ওন করছে এবং সরোয়ার ভাই এবং আসিফ মাহতাবের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে 162 নাগরিক। সেখানে সাকিরা আছে, সামিনা লুৎফারা আছে, মঞ্জুর মতিনরা আছে, তাই না? তার মানে সেকুলাররা আগে তাদেরটা সেভ করে। কিন্তু যদি ঘটনা উল্টে দেখেন, কোনো মুসলমান সাতিমে রসুল, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তাদের নিয়ে একটা ফেসবুক পোস্ট দিত যে এদের দুনিয়াতে থাকার অধিকার, এদের মেরে ফেলা উচিত, এরকম একটা পোস্ট যদি দিত, তাহলে কি হতো? আগে মুসলমানদের একটা অংশ বলতে এরা এখনই গ্রেফতার করো, এরা পুলিশে দিয়ে দাও, বলতো না? কিন্তু সেকুলাররা কিন্তু তাদের জায়গায় অনার আছে। তারা এই ঘটনা নিন্দা জানায় নাই, যে একটা প্রকাশ্যে হত্যার হুমকি দিছে, সেটা নিন্দা না জানায় তারা ক্ষমা চাইতে বলছে আসিফ মাহতাব সরোয়ার স্যারকে, তাই না? দেখেন, বই মেলায় একটা ঘটলো না, সব্যসাচীর স্টলে মাতাল ভব, যে তাসলিমা নাসরিনের বই রাখলো, এরপর পোলাপান গেল সেখানে। তো পোলাপান যাওয়ার পরে ওরা ছড়াইলো যে পোলাপান স্টল ভাঙচুর করতে আসছে এবং মব তৈরি করছে। কিছু ইসলামপন্থী এই পোলাপানদেরকে মানে একদম গোষ্ঠী উদ্ধার করে ছাড়লো, যে মানে ইসলামপন্থীদের দিন শেষ হয়ে যাচ্ছে,
বা এটা ইসলামপন্থীদের পিছাই দিচ্ছে, এরকম নানা ধরনের মানে যারা এখানে গেছে তাদেরকে একদম ডিমোনাইজ করা, এটা ইসলামপন্থীরাই করছে কিছু। কিন্তু পরে দেখা গেল যে যে ছেলেরা এখানে গেছিল তারা যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে, বরঞ্চ ওই সে প্রথম গায়ে হাত তুলছে, তাই না? কিন্তু দেখেন প্রত্যেকটা ইস্যুতে আমাদেরই একটা হীনমন্য গ্রুপ তারা আগে ইসলামপন্থীদের অ্যাটাক করে। কিন্তু আমাদের প্রথম তীরটা কোন দিকে যাওয়া উচিত? আমাদের প্রথম তীরটা যাওয়া উচিত বামদের দিকে, আমাদের প্রথম তীরটা যাওয়া উচিত ইসলাম বিদ্বেষীদের দিকে, আমাদের প্রথম তীরটা যাওয়া উচিত সেকুলারদের দিকে। সমস্যা হচ্ছে আমাদের প্রথম তীরটা আমাদের ভাইদের দিক থেকে আসে। এটা খুবই দুঃখজনক। আমাদের হীনমন্যতা কোন পর্যায়ে পৌঁছায় গেছে দেখেন। ফাতিমা রসুল ইস্যুতে গাজী ইলমুদ্দিনের নাম আপনারা শুনছেন না? শুনছেন কিনা? গাজী ইলমুদ্দিন রঙ্গিলা রসুলের প্রকাশক রাজপালকে হত্যা করে। এখন আলেমরা এই ধরনের হত্যাকাণ্ডকে উৎসাহিত করেন, কিন্তু কেউ কষ্টের দিক থেকে আবেগে পড়ে করে ফেললে এখন সে গ্রেপ্তার হয়ে গেছে। কিন্তু 1930-এর দিকের ঘটনা এটা। সেই সময়ের মানুষজন তার মুক্তির জন্য রাস্তায় নামছে। তার মুক্তির জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কেস লড়াই করছে, ঠিক আছে? তার ফাঁসি হয়ে যায়, কিন্তু মুসলমানরা তাদেরকে ডিজন করে নাই। এরপরে ভোলানাথ নামে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকে। দুই ভাই আব্দুল আহমেদ আর আব্দুল্লাহ খান আমির আহমেদ তাদেরকে হত্যা করে কারাগারে যায় এবং তারা স্বীকার করে, এখনো জায়েজ করে না। তাদের মামলা কে লড়ছে জানেন? ছেলে বাংলা একে ফজলুল হক আর সরোয়ার্দির মতো সেকুলার নেতারা তাদের মামলা লড়ছে। আজকে ফারাবীর জামিন হয়েছে, কিন্তু মুজাম্মেল সাইমন তার নিয়ে কোনো কথা নাই, আছে? দেখেন সে একটা চিঠি লিখছে, আমি চিঠিটা একটু আপনাদের পড়বো, এটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। এখানে দেখেন ওই সময় সেকুলাররা পর্যন্ত এই যে মানুষগুলো যারা আল্লাহ রসুলের ভালোবাসায় একটা ঘটনা ঘটাই দিছে, সেটার কনসিকোয়েন্স তারা ভোগ করতেছে, কিন্তু সেই সময়ের উম্মা তাদেরকে ত্যাগ করে নাই। ইভেন সেকুলাররা পর্যন্ত তাদের পক্ষে আইন ধরছে ফ্রিতে, কোনো টাকা পয়সা নেয় নাই। আর আজকে সাইমনদের পক্ষে দাঁড়াইতে আমরা কুণ্ঠিত বোধ করি, করি না? করি কিনা? আজকে সেকুলাররা তো দূরের কথা, আমরা যারা তাওহীদবাদী বলে নিজেদেরকে পরিচয় দিই তারাই সাইমনদের কথা বলতে কুণ্ঠিত বোধ করি, করি কিনা? এটা কি মুনাফিকি না? ওই সময় সেকুলাররা যে দায় মুক্তি পাবে, এই সময় ইসলামপন্থীরা এই দায় মুক্তি পাবে না। সাইমন জুলাইতে দেশবাসীর উদ্দেশ্যে একটা চিঠি লিখছে, সেই চিঠিটা হাসিনার পতনের পরে আমাদের হাতে আসছে। আমি সেই চিঠিটা আপনাদের একটু পড়তে চাই। লিখছে যে, আমি একজন মুসলিম। এই পরিচয়ের তাগিদ থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই আমার ভূতপূর্ব শিক্ষক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও তার আল্ট্রা সেকুলার ভক্তবৃন্দের কপটতা প্রকাশিত হবার পর আমি শাহবাগী আওয়ামী সেকুলারদের সক্রিয় বিরোধিতায় লিপ্ত হই। এ ধারাবাহিকতা চলমান থাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে আসার পরেও। এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী অন্যায়ভাবে কখনো শিবির, কখনো হিজবুত তাহরীর ট্যাগ দিয়েছিল, এবং সবশেষে যখন জঙ্গিবাদের ন্যারেটিভ একদম তুঙ্গে, তখন এক পর্যায়ে হাসিনার গুন্ডা বাহিনী সিটিটিসিকে আমার পিছনে লেলিয়ে দেয়। শুধু এজন্যই যে আমি ইসলামের পুনরুত্থানে বিশ্বাসী একজন দায়ী। ফলশ্রুতিতে একজন পিতা, পুত্র, স্বামী, ভাই, মুসলিম এবং মানুষ হিসাবে দীর্ঘদিন অস্তিত্বশীল থাকার পর হাসিনার দোসর ডিবি আমাকে এক নতুন পরিচয় দেয়, যে পরিচয় আমার বাকি সকল পরিচয় অপ্রাসঙ্গিক এবং অস্তিত্বহীন করে তোলে। 2017 সালের 30 সেপ্টেম্বর দুপুরে বাউনিয়া ঢাকস্থ বাসা থেকে সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম 20-25 জনের একটি দল পাঠিয়ে আমাকে স্ত্রী সন্তানের সামনে থেকে তুলে নিয়ে যায়। আমার পরিবার জিডি করতে চাইলে জানানো হয় সিটিটিসির নিষেধ আছে। এভাবেই নিশ্চিত করা হয় গুম রাখার পথ যতদিন ইচ্ছা। তবে আসন্ন পুলিশ সপ্তাহে বিপিএম পিপিএম পদক বাগানোর তাড়া থাকায়
মাত্র 48 দিন গুম করে রেখে কাজ আদায়ে তৎপর হয়। জঙ্গি পরিচয়ে এবং অনেকগুলো ছদ্মনামে অলঙ্কৃত করে 19 নভেম্বর 2017 তারিখে জাতির সামনে আমাকে হাজির করা হয়। এই পরিচয় ব্লটিং পেপারের মতো চুষে নেয় আমার সকল অন্য পরিচয়। দাবি করা হয় আমি গোপন ও নিষিদ্ধ এক সংগঠনের সক্রিয় সদস্য এবং ইসলাম বিদ্বেষী ব্লগার, হত্যা মামলার অন্যতম আসামি। আমি পরিণত হই নামানুষে অন্ধকার যুগের ইউরোপে যাদেরকে বলা হতো হোমোসেকার, যাদের কাজ কেবল খাওয়া, ঘুম আর শ্বাস প্রশ্বাস নেওয়া। অতঃপর 2021 সালে হাসিনার ক্যাঙ্গারু কোর্ট, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান কোনো সাক্ষ্য প্রমাণ না থাকা সত্ত্বেও শুধুমাত্র 164-এর উপর ভিত্তি করে আমাকে মৃত্যুদণ্ড দেয়। আমি দায়িত্বহীন স্পষ্ট ভাষায় বলছি, আমি নিরপরাধ। আমি কখনোই কোনো সংগঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় সদস্য ছিলাম না, প্রত্যক্ষভাবেও না, পরোক্ষভাবেও না। আমার থেকে জবানবন্দি প্রচণ্ড শারীরিক এবং মানসিক চাপ প্রয়োগ করে নেওয়া হয়েছে। অদ্য লেখাটি আমার বাইরে পাঠানোর ইচ্ছা ছিল হাসিনা সরকারের পতনের পর অথবা মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবার আগে আগে, যা বেশ দূরবর্তী মনে হচ্ছিল, যেহেতু হাসিনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরঙ্কুশ আনুগত্য উপভোগ করছিল এবং বিজ্ঞ আদালত ফাঁসির রায় দেওয়ার পর হাইকোর্ট, আপিল বিভাগ এবং রিভিউয়ের দীর্ঘ প্রক্রিয়া শেষে সাধারণত ফাঁসি হতে 8-10 বছর লেগে যায়। তবে ইতিহাস ও রাজনীতির সাধারণ জ্ঞান থাকা যে কোনো ব্যক্তির ন্যায় আমারও প্রবল ধারণা হাসিনার পতন কেবল সময়ের ব্যাপার। হাসিনার আজ্ঞাবহ কারা প্রশাসন অত্যন্ত চিন্তিত। তারা পত্রিকা, পরিবারের সাথে সাক্ষাৎ সহ সকল স্বাভাবিক প্রয়োজন বন্ধ করে দিয়েছে। রেডিওর খবর এবং হাসিনার অনুগত প্রতিষ্ঠানের নজিরবিহীন অস্থিরতা নিঃসন্দেহে হাসিনার পতনের সুস্পষ্ট ইঙ্গিত দেয়। 69-এ মাত্র 60-65 জনের নিহত হওয়ার মধ্যেই আইয়ুব শাহীর পতন ঘটেছিল। আর আমি বিশ্বাস করি ইতিমধ্যে কয়েকশো প্রাণের অকাতর আত্মত্যাগ জাতিকে হাসিনার উৎপাত থেকে মুক্তি দেবে ইনশাল্লাহ। স্বৈর শাসন ও নিষ্কাশনের যুগ শেষ হবার পথে দেশ ও জাতি এক যুগ সন্ধিক্ষণে উপস্থিত। এখনের মুহূর্ত 69-এর গণঅভ্যুত্থানের সেই সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন আসাদুজ্জামানকে হত্যা করা হয় আর কবি সন্ত্রাস গুপ্ত তার ঐতিহাসিক পংক্তিগুলো লেখেন, মৃত্যুর জানাজা মোরা কিছুতেই করিব না পাঠ, কবরেরও ঘুম ভাঙে, জীবনের দাবি আজ এতই বিরাট। এমন অবস্থাতে আমি নীরব না থাকাকেই সঠিক মনে করছি। আমি শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে সাইমনের জুলাইতে লেখা চিঠি, ঠিক আছে? সেই সাইমন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত। আমরা কি এই সাইমনের পাশে দাঁড়াবো না? আজকে বিভিন্ন ট্যাগ খাওয়ার ভয়কে আমরা চুপ থাকবো? আজকে যদি আমরা চুপ থাকি তাহলে আল্লাহর দরবারে আমরা মুনাফিক হিসাবে দাঁড়াবো। আজকে হাসিনার আমলে অসংখ্য মানুষকে চায়ের দোকান থেকে দাড়ি টুপি আলা দেখছে, তুলে নিয়ে গেছে, তার জীবন শেষ করে দিছে। এরকম হয়েছে কিনা? ফারাবি যথেষ্ট আলোচিত একটা নাম, যার কারণে আমরা তার প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদের ফলে তার জামিন ত্বরান্বিত হয়েছে। কিন্তু এই সাইমন এতটা আলোচিত না, এবং যেহেতু ব্লগার হত্যাকাণ্ডের সাথে সরাসরি তার সংযোগের একটা 164 দেওয়া হয়েছে, যে 164টা কিভাবে নেওয়া হয়েছে, তার বাবাকেও তুলে নিয়ে নির্যাতন করে তারপরে 164 নেওয়া হয়েছে সাইমনের কাছ থেকে। তো এইরকম একজন মানুষের পক্ষে কথা বলার মতো মানুষ নাই এই বাংলাদেশে। সেকুলার তো দূরের কথা, ইসলামপন্থীদের মধ্যে এই মানুষ নাই। আমরা আমাদের ভাইদের নিয়ে কথা বলবো না? আমরা যদি আজকে চুপ থাকি, আল্লাহ না করুক কালকে আমাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে, তখন কেউ কথা বলবে না। ভাই, আমার 164 দিয়ে একটা মানুষের হত্যাকাণ্ডের সাথে জড়াই দেবে, আপনারা আমাকে নিয়ে আর কথা বলতে ভয় পাবেন। কাজেই এই ভাইদের নিয়ে কথা বলতে হবে, যে ট্যাগ দিয়ে হোক না কেন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ আর চলবে না। ইনশাল্লাহ একদিন আমরা এই কাঠামোকে ভেঙে ফেলবো এবং একটা নতুন কাঠামো গঠিত হবে, যে কাঠামোর বুনিয়াদ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।